আসসালামু আলাইকুম। আজকে একটি গল্প বলবো এবং গল্পর মাধ্যমে একটি শিক্ষণীয় বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসলে অন্যের ক্ষতি করা এবং কাউকে গালি দেওয়া কাজের সময় এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো। তার আগে বলে নিই, আমার এই ট্রাভেল এজেন্সির আগের যে প্রফেশন ছিল সেটা হলো শিক্ষকতা। আগে টিচিং প্রফেশনে ছিলাম, শিক্ষকতা করতাম। তো শিক্ষকতা করতে গেলে বা কাউকে বোঝাতে গেলে বিশেষ করে কিছু উদাহরণ দিতেই হয়। আগে আমি কখনো আপনাদের সাথে শেয়ার করি নেই, আজকে হয়তো প্রথম বলতেছি। আমার আজকে এই এতদিনের ভিডিওতে বা এতদিনের এই ট্রাভেল এজেন্সির ক্যারিয়ারে আজকে প্রথম আমার লাইফ সম্পর্কে আজকে কথা বলবো ছোট্ট করে। তো ভিডিওটি অনেক লং হবে হয়তো, বা আপনি একটা মনোযোগ সহকারে শুনবেন যদি ধৈর্য থাকে। যদি আমার প্রতি কারো বিরক্ত বা রাগ থাকে আপনারা শুনেন না, ভিডিওটা স্কিপ করে যান। তো যখন আইএলটিএস করাইতাম তখন ম্যাথের মতো করে একটা সূত্র দিতাম আর কি, যখন আইএলটিএস করাইতাম। বিশেষ করে আইএলটিএসের রিডিং একটা পার্ট আছে। আপনারা যারা শিক্ষিত, যারা আইএলটিএস সম্পর্কে জানেন, আইএলটিএস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তো এটার ক্ষেত্রে এই কোর্সের মধ্যে 4টা পার্ট: রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং। তো রিডিংয়ের মধ্যে কিছু সূত্র আছে। তো কাউকে কিছু বুঝাইতে গেলে কিছু ভিন্নভাবে একটু বুঝাইতে হয়, তাহলে জিনিসটা সহজ হয় বুঝতে। তো যাই হোক, আমি আসলে ভিডিও যে করি আমি এত সহজ করে সুন্দর করে বুঝিয়ে বলতে পারি না আপনাদেরকে। তো যাই হোক, আজকে একটু চেষ্টা করব। তো একটা গল্প বলি। এক ফেরেশতা একজন ব্যক্তিকে বলতেছিল যে আমি তোমার কিছু উইশ পূরণ করব। তোমার যদি কোনো ইচ্ছা থাকে সেটা আমাকে বলবা, আমি তোমার ইচ্ছাটা পূরণ করব। তবে তোমার যে প্রতিবেশী থাকবে তাকে তোমার দ্বিগুণ দেব। তুমি যা চাবা তাই তোমাকে দেওয়া হবে, কিন্তু তোমার প্রতিবেশীকে তার দ্বিগুণ দেওয়া হবে। তো উনি বললো ঠিক আছে, ভালো কথা। তো উনি চিন্তা করলো যে আমার যত ইচ্ছা আছে আমি ইচ্ছাগুলো বলে ফেলি। তো প্রথম বললো আমার এত এত টাকা লাগবে। তো সেই পরিমাণ টাকা তাকে দেওয়া হলো এবং তার প্রতিবেশী বিষয়গুলো জানে না কিছুই, তার প্রতিবেশীকে তার দ্বিগুণ দেওয়া হলো অর্থ। তো উনি বললো যে আমার একটা বাড়ি লাগবে সুন্দর। তো উনি ওই ফেরেশতা তাকে একটা সুন্দর বাড়ি দেওয়া হলো, সুন্দর বাড়ি তাকে দিল এবং তার প্রতিবেশীকে 2টা বাড়ি দিল, সুন্দর সেম বাড়ি 2টা দিল। তো এরপরে চিন্তা করলো যে আমার এতগুলো স্বর্ণ লাগবে বা আরও এই সম্পদ লাগবে। তো উনি যখন চাইলো তো ওনাকে দেওয়া হলো এবং প্রতিবেশীকে দ্বিগুণ দেওয়া হলো। তো উনি চিন্তা করলো যে আমাকে যা দিচ্ছে প্রতিবেশীকে ডাবল দিচ্ছে, জিনিসটা তো ভালো দেখাচ্ছে না। তো তখন চিন্তা করলো কি করা যায়, আমি তো ভালো যাই চাবো তাই প্রতিবেশীকে ডাবল দিবে। তাহলে কি করা যায় উনি চিন্তা করে বলল, ফেরেশতাকে বলল যে আসলে আমি যা যা পাবো তার দ্বিগুণ প্রতিবেশী পাবে। তো ফেরেশতা বলল তোমাকে তো তাই দেওয়া হচ্ছে এবং প্রতিবেশীকেও সেটা দিচ্ছি, তুমি যা চাচ্ছ তাই তোমাকে দেওয়া হচ্ছে। ওকে ফাইন, এবার আমার একটা চোখ নেন। তো মানে উনি চিন্তা করলে আমার যদি একটা চোখ নেয় তাহলে প্রতিবেশী তো 2টো চোখ নেবে। তো এই হলো মানে আমরা মানুষ, প্রতিবেশীর ভালো হবে এটা আমরা কখনোই চাই না। প্রয়োজন হলে নিজের ক্ষতি হোক, তাও যেন প্রতিবেশীর ক্ষতিটা হয়। তো যাই হোক, একটা কথা বলে রাখি, কথায় কথা অনেক সময় গালি আসে, ছোটোখাটো গালিও আসে। না চাইলেও অনেক সময় মুখ দিয়ে অনেক সময় ছোটোখাটো কথা বলে আসে, মানে কারো সম্পর্কে গীবত হয়। দেখা যাচ্ছে আমি একটা কথা বলতে চাচ্ছি না কারোর সাথে কথার প্রসঙ্গে, এই জন্য বলাই আছে যে তোমরা কথা কম বলবা, বেশি রাত জাগবা, কানবা আল্লাহর কাছে। তাহলে একা একা থাকা খুবই ভালো, কম কথা বলা খুবই ভালো। তাহলে গুনার থেকে বেঁচে যাবেন না। যখন আড্ডা দেবেন, অনেক মানুষের সাথে মিশবেন, অনেক ধরনের গীবত হবে। এক জায়গায় 2জন মানুষ একসাথে থাকলে ঠিক আছে, 3জন থাকলে সেখানে সমস্যা হয়, সেখানে চুরি করার সম্ভাবনা থাকে। 4জন থাকলে ডাকাতি করবেন, এরকম মেন্টালিটি, মানে ভাবমূর্তিগুলো এমন হয় এবং গীবত হয়। তো কথায় কথা যখন কারো সম্পর্কে চলে আসে, একটা কথা বলতে বলতে হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমার যার সাথে গল্প করতেছে সেও বিষয়টা জানে। তো আমি তার সম্পর্কে যখন গীবত গাই আর যখন গালি আসে দুটা, তখন দেখবেন যে ওই ইবাদত যে করেন, যতটুকুই ইবাদত দিয়ে আপনারা যতটুকুই করেন, হয়তো বা কেউ বেশি করেন কেউ কম করেন, যাই হোক যতটুকুই করেন, দেখবেন যে ওই ইবাদতের স্বাদ পাবেন না।
যখন কাউকে গালি দেবেন অথবা গিবত গাবেন, এটার পরে আপনি লক্ষ্য করে দেখবেন হয়তো আমার সাথে কথার সাথে অনেকের ম্যাক্সিমাম কথাই মানে ম্যাক্সিমাম মানুষেরই এই মতটা এই মতামতটা মিলবে। আপনারা একটু লক্ষ্য করে দেখেন, যারা এখনও বুঝতে পারেননি তারা ভালো করে একটু নোটিস করবেন যে আসলে কাউকে গালি দেবেন বা কারো সম্পর্কে গিবত গাবেন, সে সত্য হোক বা মিথ্যা হোক, তারপরে ইবাদতের স্বাদ পান কিনা, নামাজের যে তৃপ্তি বা যে কোনো ইবাদত করেন আমল করেন যে স্বাদ পান কিনা, এটা লক্ষ্য করে দেখবেন। ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত স্বাদ পাবেন না। আল্লাহর কাছে ক্ষমা চাবেন, ইস্তেগফার পড়বেন, এরপর কয়েকদিন যাবে ইস্তেগফার করতে করতে এরপরে স্বাদ পাবেন। যেমন একটা কাপড়ে যদি ময়লা দাগ পড়ে, দেখবেন যে একবার ধুলে অনেক সময় ওই দাগটা যায় না। যদি দাগটা কঠিন হয় তাহলে বারবার ধুতে হয়, তারপরে ময়লাটা চলে যায়। তখন দেখবেন যে ফিলিংসটা এরকম, যখন বারবার তওবা করবেন তখন আপনার ওই গুনাহ হয়তো আল্লাহ তাআলা মাফ করে দেবে, দেন আপনি ইবাদতের স্বাদ পাবেন। গুনাহ মাফ যখন হবে বুঝবেন যে ইবাদতের স্বাদ পাচ্ছেন। গুনাহ মাফ হওয়ার আগ পর্যন্ত ইবাদতের স্বাদ পাবেন না। যাই হোক, এই কথাগুলো কখনোই বলা হয় নাই এভাবে। কারণ আমি যখন ট্রাভেল এজেন্সির বিজনেসে যখন যুক্ত, তখন ভালো কথা বলা যায় না। আমি কোথায় পড়াশোনা করছি, আমি কি ব্যাকগ্রাউন্ড কী, ভালো কিছু বললেও আপনারা পজিটিভলি নেবেন না, এই জন্য কখনো বলি না। সো যারা বলে তারা তাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি আমার মানে স্টাইলে চলি আর কি। তো যাই হোক, আরেকটা বিষয় হলো কাজের ক্ষেত্রে আপনারা কেউ গ্যারান্টি, পৃথিবীতে কোনো এজেন্সি এমন কোনো মায়ের পুত জন্ম হয় নাই যে বলবে যে শর্ট টাইম, যেটা নির্দিষ্ট মিনিমাম যে সময় কাজ হয়। দেখা যাচ্ছে যে একটা দেশের কাজ, এক্সাম্পল যদি বলি, যে ধরেন পর্তুগালের ওয়ার্ক পারমিটের কাজ কিন্তু 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় নর্মালি। তো আপনি যদি কাউকে বলেন 3 মাসে কাজ করে দেবো, 3.5 মাসে কাজ করে দেবো 100%, আপনি ইনশাল্লাহ বললেন না, আচ্ছা তাহলে বরকত নষ্ট হয়ে গেল, মানে কাজটা হচ্ছে না। আচ্ছা আপনি ইনশাল্লাহ বললেন, তো আপনি কি শিওরতে বলতে পারবেন যে 3.5 মাসে আপনি কাজ করে দিতে পারবেন? পারবেন না। কোনো কারণে হয়তো বা আপনি কোনো কারণে আপনি পারছেন, 3 মাসে পারছেন বা 3.5 মাসে পারছেন, আপনি যদি 4 মাসে বলেন পারবেন না পরবর্তীতে। কারণ এই ট্রাভেল এজেন্সির ক্ষেত্রে সময় কখনো নির্দিষ্ট করে বলা মুশকিল, কখনো নির্দিষ্ট করে বলা যায় না। আমি চাইলেই, আমার হাতে সব কিছু নাই, আমি চাইলেই এটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পারবো না, অনেক সময় দেরি হইতে পারে। তো দেরি হলে কি হয়, আপনারা ফাইল ক্যান্সেল করে দেন, আপনারা দুটো গালি দেন। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি গালি দিয়ে কী করবেন? আপনারই তো লস, আমার কোনো লস আছে? যাই হোক, গিবত গেলে কি কার লাভ? আপনি গিবত গেবেন, আমার লাভ, আপনার লাভ নেই। আপনার মুখের খায়েশ মিটলো। তো মুখের খায়েশ কীভাবে মেটে? ধরেন আপনার মন চাইছে একটা সুন্দরী মেয়ে দেখলেন, সাপোজ আমি থাইল্যান্ডে আছি এই মুহূর্তে, তো থাইল্যান্ডে দেখেন যে একটা মানে ফ্রি সেক্সের দেশ, এটা ওপেন, সবাই জানে থাইল্যান্ড একটা মানে এই দেশে সহজ। সুন্দরী মেয়ে দেখলেন, মনে খায়েশ, আপনি জিনা করে ফেললেন, তো গুনাহ হইল কার? মনে খায়েশ তো মিটাইছেন, জিনা তো করছেন আপনি, পাপ করছেন কে? আপনি করছেন। ঠিক আছে, তো পাপ করে আফসোস করে লাভ আছে? তো লাভ আছে। পাপ করে আফসোস করবেন, মাফ চাবেন, আল্লাহ মাফ করে দেবে। তো যাই হোক, তো গালি দিবেন, আপনার মনে খায়েশ মিটছে, কিন্তু ক্ষতি হইল কার? আপনার নিজের। যার সম্পর্কে গালি দেবেন তার ক্ষতি হয় না, কারণ আপনার আমল নামা সে নিয়ে নিচ্ছে, যার সম্পর্কে গালি দিচ্ছেন বা গিবত গাচ্ছেন। তো যাই হোক, কাজের ক্ষেত্রে আসলে সময় এদিক সেদিক হয়। আমার কাছে আমি সবাইকে বলে দেই যে ভাই আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে এই সময়ের মধ্যে আপনার কাজ হবে। যদি কাজ কোনো কারণে না হয়, আপনি ফাইল ব্যাক নেবেন। আচ্ছা ভাই, আর একটা কথা বলি, ট্রাভেল এজেন্সির কাছে গেলে আমি কি ফেরেশতা? আমি কিন্তু মানুষ। ট্রাভেল এজেন্সির কাছে যদি টাকা যায় কখনো, আপনি টাকা সহজে পাবেন না। এখানে দুটো বিষয় বলি। এমন এজেন্সি আছে যে আপনি ফাইল নিচ্ছে 100টা, কাজ করছে 5টা ফাইলের, টাকা নিচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্ট করে, তার রেট যে নির্দিষ্ট অ্যামাউন্ট করে টাকা নিচ্ছে। আমি এজেন্সির নাম বলবো না, বললেই তো গিবত হয়ে গেল। আমি কারো সম্পর্কে কখনো খারাপ করে বলি না, যে যেটাই করে করবো, আমি সবই অনেকেই অনেক বিষয় জানি, অনেক এজেন্সি সম্পর্কে খোঁজখবর রাখি, জানি সবই, কিন্তু বলি না। তো যাই হোক, তো 100টা ফাইল নিয়েছেন, আপনি কাজ করতেছেন 5টা ফাইলের। এখন আপনি কী করলেন, নির্দিষ্ট সময় পরে আপনি আপনি একটা সময় নিলেন যে 6 মাস 8 মাস বা একটা নির্দিষ্ট সময় নিলেন, 4 মাস সময় নিলেন, সময়ের পর আপনি টাকা ফেরত দিলেন। ওই ক্লায়েন্ট কী বলে, বাহ মাশাআল্লাহ খুব ভালো এজেন্সি, টাকা তো ফেরত দিয়েছে। কিন্তু ওনার তো উদ্দেশ্য খারাপ ছিল, তার মানে কি উনি আপনার হক নষ্ট করছে, আপনার কাজ আপনার টাকাতে করে নাই সে। এখন সে 5টা কাজের করছে, বাকি 95টা কাজ করে নাই, সে টাকা তার কাজের ব্যবহার করছে এবং টাকা সে ফেরত দিয়েছে, আপনার খুশি হইলেন। কিন্তু
এটা বিভিন্ন বিষয়। আরেকটা বিষয় হলো যে কোনো ট্রাভেল এজেন্সির কাছে নর্মালি যদি টাকা যায়, সে যদি ভালোই, আমি ভালো কথা বলতেছি, খারাপের কথা বাদ, খারাপের সংজ্ঞা বহুত, এদের নিয়ে কথা বলে লাভ নেই, এটা নিয়ে বহুত কথা বলা যাবে, খারাপের সংজ্ঞা শেষ নেই। তো যদি ভালো এজেন্সির কাছেও যায়, এখন সে এজেন্ট কী করলো, টাকা আপনি টাকা দিলেন, সে টাকা সে কিন্তু আপনার কাজে লাগাইছে, টাকা খরচ করে ফেলছে। এরপর আপনার যখন কাজ না হবে নির্দিষ্ট সময় মতো আপনি টাকা সহজে পাবেন না, এটাই স্বাভাবিক। এখন আপনি বলবেন যে ভাই নিজের পকেটে টাকা ইনভেস্ট, আপনি বিজনেস করতেছেন, লাভ করতেছেন না, লাভ তো করতেছেন, নিজের টাকা ইনভেস্ট করবেন। ভাই কেউ কি জমি বেছে এসে ব্যবসা করে? আপনার টাকা দিয়ে ব্যবসা করে, অথবা কারোর ক্যাশ টাকা আছে সে টাকা দিয়ে বিজনেস করতেছে। এখন যদি কেউ টাকা নেয় আপনার কাছ থেকে, তার মানে কি দুটো রিজন হতে পারে, একটা হচ্ছে ওই টাকা দিয়ে আপনার কাজ করে দেবে, অথবা সে আপনার সিকিউরিটি পারপাসে সে টাকা নিচ্ছে, অথবা ভাবতেছে যে আপনি যদি টাকা না দেন কাজ হওয়ার পরে, তখন এই কারণে আপনাদের টাকা নিচ্ছে। তো যাই হোক, কোনো এজেন্সির কাছে টাকা গেলে সহজে সে টাকা বের করা যায় না, সে যেই হোক। তো কোনো মানুষই ফেরেশতা না, মানুষ মানে ভুল করতেই পারে, এটাই স্বাভাবিক, হয়তো বা ভালো মন্দ আছে। তো আপনারা যেটা করবেন, যে এজেন্সির কাছে টাকা দেন বুঝে শুনে টাকা দেবেন। টাকা দিলে খুব চিন্তা করে টাকা দেবেন, কাকে টাকা দিচ্ছেন। আর আমরা যেটা করি, এখন আপনাদের একটু আমার কাজের ব্যাপারে একটু বলি, সেটা হলো আমরা পর্তুগালের ক্ষেত্রে শুধুমাত্র ফাইল নিচ্ছি, রোমানিয়ার ক্ষেত্রে আপাতত ফাইল নিচ্ছি না। আজকে অলরেডি 30 তারিখ পড়ে গেছে, আমি এখন আসছি যে জায়গায় আসছি 30 তারিখ অলরেডি হয়ে গেছে। তো আজকে 30 তারিখ, এপ্রিল মাসের 30 তারিখ 2026 সাল, তারিখটা মনে রাখেন। তো আমরা মানে প্রত্যেকটা সময় আমরা অনেক সময় ডেট বলি, অনেক সময় ডেট বলি না। তো কমেন্টসে ওখানে যখন আমরা ডিটেলসে পাঠিয়ে দিই, তখন ওখানে তো ডেট দেওয়া থাকে। ওটা আপনি যদি একটু মানে মানে বুদ্ধি খাটান, তাহলে কিন্তু বুঝতে পারেন যে ডেট যদি আমি নাও বলি, তা বোঝা যাবে কবেকার ভিডিওটা। তো এগুলো দেখে আপনারা আমার সাথে কথা বলেন। অনেক সময় আপনারা আমার পরবর্তীতে আপডেট দেই, আগের ভিডিও দেখে আপনারা লাফালাফি করেন, এটা একটা সমস্যা। তো রোমানিয়ার ক্ষেত্রে আমরা এখন আপাতত ফাইল নিচ্ছি না, এখন শুধুমাত্র নিতেছি নির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে, নির্দিষ্ট কোনো জায়গা থেকে বেলারুশের জন্য ফাইল নিচ্ছি, আর পর্তুগালের জন্য ফাইল নিচ্ছি। তো পর্তুগালের ক্ষেত্রে আমরা যেটা করি, যে আমরা থার্ড পার্টির কাছে টাকা রাখতে বলি, মানে আপনারা মিডলম্যানের কাছে টাকা রাখবেন, যেটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। বিশেষ করে সিলেটের যে জায়গার কথা বলে থাকি, আপনারা হয়তো বাংলাদেশে অনেক জেলেগার মানুষ বলবেন ভাই অমুক জায়গায় টাকা রাখেন, আমি তো তাদেরকে চিনি না। আমার যেটা বিশ্বস্ত প্রতিষ্ঠান মনে হবে, এবং আপনাদের ক্লায়েন্টের বিশ্বস্ত জায়গা, ক্লায়েন্টটা কী হবে, কেউ হয়তো জানেন না যে ওই জায়গার বিশ্বস্ত কিনা। আপনার ওই জায়গার আশেপাশে গিয়ে, যখন আমি অ্যাড্রেস দেবো, নাম বলবো, আশেপাশে গিয়ে আপনার খোঁজ খবর নেন। এরপরে দেখেন তো আপনারা যদি বিশ্বস্ত মনে হয়, আপনারা স্যাটিসফাই হন, দেন আপনারা সেখানে আপনার প্রসেসিং শুরু করেন বা এগোন, আপনার সামনের দিকে এগোন। তখন যদি ভালোটা মনে হয়, আপনার যদি মনে হয় না এখানে ফেইথফুল মনে হচ্ছে না, তাহলে আপনারা সেখানে টাকা জামানত রাখবেন না। আর সেখানে জামানত রাখা মানে হচ্ছে সেখানে ওই নির্দিষ্ট ফার্মেসি, যেই ফার্মেসি টাকা নিচ্ছে, এবং তারাই আপনাকে টাকাটা জামানত হিসেবে নিচ্ছে, মানে ওই টাকাটা তারা খরচ করতেছে না, তাদের কাছে রাখতেছে সিকিউরিটি পারপাস। কাজ না হলে তারা টাকাটা আপনাকে ব্যাক দিচ্ছে, কাজ হইলে আপনার সাথে কথা বলার পরে, যে চুক্তি অনুযায়ী বিচার পর অথবা পৌঁছার পর, সে চুক্তি অনুযায়ী সম্পূর্ণ হওয়ার পরে, আপনার সাথে কথা বলার পরে তারা আমাকে টাকা দেবে। মানে বুঝেন, আমার কাছে টাকা আসতে গেলে অনেক কঠিন, মানে কাজ কমপ্লিট হওয়ার পরে আপনি যখন বলবেন যে হ্যাঁ ওকে সব ডান, তারপরে তারা আমাকে টাকা দেবে। আদারওয়াইজ টাকা আমাকে দেবে না, কাজ সম্পূর্ণ অসম্পূর্ণ থাকবে, আপনার টাকা আপনাকে ব্যাক দিয়ে দেবে। বুঝেন কতটুকু সেন্সিটিভ। যারা সিলেটি মানুষ, বিশেষ করে 90% বেশি মানুষরা যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, তারা ওই ফার্মেসিস্ট সম্পর্কে জানেন। যারা জানেন না তারা চাইলেই সহজে জানতে পারেন। আর যারা সিলেটের বাইরে অন্য ডিস্ট্রিক্টের মানুষ, বিশেষ করে যারা ইউরোপ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে আমার সাথে যোগাযোগ করেন, আপনারা খোঁজ খবর নেবেন সিলেটি মানুষ থাকলে, যে ওই ফার্মেসি কেমন। আমি হয়তো নাম এখন বলতেছি না, আপনারা হয়তো বুঝতে পারছেন কোন ফার্মেসির কথা বলছি। তো খোঁজ খবর নেন, যদি ভালো লাগে তাহলে আপনারা এই সামনের দিকে এগোন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আজকে একটা ভিডিওতে অনেক কথা বলে ফেললাম। আমার কোনো কথাই কষ্ট পাবেন না, কষ্ট পেলে আমি মাফ চাই আপনাদের কাছে। আর কাজের ক্ষেত্রে মনে রাখবেন, ধৈর্য সহকারে ধৈর্য নেবেন, ধৈর্য থাকলে কাজ দেবেন। আর ইউরোপের ব্যাপারে আসলে ধৈর্য থাকতে হয়। আপনার ইউরোপের রাস্তা খুবই ছোট, যদি ঢুকতে যান খুবই ধৈর্য নিয়ে শান্তভাবে ঢুকতে হবে। কিছু কিছু জিনিস আছে চাইলে তাড়াহুড়ো করে যাওয়া যায় না, খুব ঠান্ডা মাথায় যাইতে হয়, বুঝতে পারছেন আমার কথা? হয়তো অনেকে অন্যভাবে নেবেন, অনেকে হয়তো গালি দিয়ে দুটো কথা বলবেন।
আর আমার কাছে কিছু মানুষ আছে, ওই যে বললাম প্রতিবেশীর ভালো লাগে না, কিছু কিছু এজেন্সি আছে যারা আমার প্রসেস বা আমার কথাবার্তা হয়তো ভালো নাও লাগতে পারে, বা কিছু ব্যক্তি আছে, আর কিছু ব্যক্তি তো এমনও আছে যে দোকানে বসে চার আড্ডা বসে, মানুষের গিবতের আড্ডা, সেখানে বসে ভিডিও দেখার বলে হালার বাটপার, এটা আপনার কামই এইটা, আপনার কাম কি মানুষের গিবত গাওয়া। তো আপনারা প্রস্তুতি নেন, জীবন ক্ষণস্থায়ী, সবাই সবার মতো প্রস্তুতি নেবেন, যে যতটুকু করবেন ততটুকুই তার ফল পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।